কি হে যতীন, শরীর যে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া করো। পুরুষ মানুষ একটু হাট্টা গোট্টা না হলে হয়? চাদর জড়িয়ে দোকানের ভেতরে ঢুকে বললেন বিনোদ ডাক্তার। ভাটপাড়া গ্রামে সন্ধ্যার 8টায় আজ সকলে জড়ো হয়েছে হরেনের চায়ের দোকানে। যতীন এই গায়ে স্কুলের মাস্টার, বয়স 30 ছুঁই ছুঁই। আপাতত গায়েরই এক ভাড়া বাড়িতে সে থাকে। আড্ডায় আছে দুই ভাই ধীরেন ও নরেন, মদন গোয়ালা এবং এখন প্রবেশ করল বিনোদ ডাক্তার। ডাক্তারের বয়স 60-এর উপরে, তবুও এখনও তার চেহারা বেশ শক্তপোক্ত রয়েছে। যুবক বয়সে শহরে বড় হাসপাতালে কাজ করলেও এখন শেষ বয়সে ফিরে এসেছেন এই গ্রামে। এই যে ডাক্তার খুড়ো, আসেন আসেন, বসেন। আপনার জন্যই চাটা পরে বসালাম। একগাল হেসে বলল হরেন। বিনোদ ডাক্তার বাইরে রাখা বেঞ্চে বসলেন, যতীনের উল্টো দিকে। দুটো বেঞ্চ মুখোমুখি রাখা, মাঝে কিছু শুকনো খড় এবং জঞ্জাল জড়ো করে আগুন জ্বালানো হয়েছে। আগুনের তাপ নিয়ে আরাম অনুভব করছে 6টা প্রাণী। তাদের সাথে সঙ্গ দিয়ে কোথা থেকে একটা নেড়ি কুকুর এসে লেজ গুটিয়ে বসেছে অগ্নিকুণ্ডের পাশে। বিনোদ ডাক্তারের কথার উত্তরে যতীন কেবল মৃদু হাসে। ধীরেন বলল, বুঝলে মাস্টার, এবার বিয়েটা করেই নাও। বৌমা এসে দেখভাল করবে। সঙ্গী সাথী কেউ আছে নাকি? না 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 না, সেরকম কিছু নেই। আরে বাস, তাহলে বলো তো, আমরা এই গ্রামে ঘরে একটা সুন্দর মেয়ে। বিনোদ ডাক্তার ধীরেনকে থামিয়ে দিয়ে বললেন, গ্রামের ঘরের মেয়ে কি আর যতীনবাবুর পছন্দ হবে ধীরেন? শহরের ছেলে, শহরের আদব কায়দায় পড়াশোনা করেছে। তা আপনিও তো শহরে ছিলেন ডাক্তার খুড়ো। বিনোদ ডাক্তার একবার চোখ পাকিয়ে দেখল নরেনের দিকে, তারপর গলা ঝেড়ে বলল, তোমার ভাইজি বড্ড ফচকে হয়েছে ধীরেন। মাস্টারের আগে ওটাকে ধরে বিয়ে দাও। একটা মৃদু হাসির রোল উঠল ছোট্ট চায়ের দোকানে। আশেপাশে গোটা গ্রাম অন্ধকারে প্রায় ঢেকে গিয়েছে। ঠান্ডায় বেশিরভাগ ঘরের দরজা জানলা বন্ধ হয়ে গিয়েছে। কেবল একটু চায়ের নেশায় এরা এসেছে এখানে। হরেন এবার মদন গোয়ালার দিকে ফিরে বলল, বলি, হ্যাঁ গা মদনদা, মতি ঘোষের বউটার কি অবস্থা গো? তুমি তো ও বাড়িতে যাও দুধ দিতে। কেন? মতি ঘোষের বউয়ের আবার কি হলো? তা জানি নে ডাক্তার খুড়ো। ওই মতি গলায় দড়ি দেওয়ার পর থেকেই বউটা কিরকম মনমরা হয়েছিল। সে হোক, স্বামীর শোকে অমন হতেই পারে, কিন্তু পরে নাকি শুনেছিলুম বড্ড বাড়াবাড়ি হয়। বউটা রাত হলেই কিরকম পাগলের মতো ছটফট করতো, ঘর থেকে ছুটে বেরিয়ে যেতে চাইতো গো। অনেকে নাকি বলেছে ওই বউ অন্ধকারে মতির ভূত দেখতে পেত, গলায় দড়ি দিয়ে মরাতো, তাই মতির শান্তি হয়নি। ওঝা ডাকিয়ে ঝাড়ফুঁক করা যায়নি? ওসব ওঝা টোজার কম্য নয়। ভালো ডাক্তার দেখাও, পাগলামো সেরে যাবে। ডাক্তার বদ্যি কি কম হলো? আপনি তো নিজেও গিয়ে দেখেছেন একবার ডাক্তার খুড়ো। লাভের লাভ তো কিছুই হয়নি। সব কিছু যে আপনাদের জ্ঞান বিজ্ঞানের মধ্যে পড়বে এমনটা তো নয়। বিনোদ ডাক্তারের গলার স্বর এবার যেন শান্ত অথচ গম্ভীর হয়ে গেল। যুক্তির গণ্ডির মধ্যে একটা ঘটনাকে রাখতে শেখো নরেন, বিশেষ করে তুমি যখন সেটা নিজের চোখে দেখোনি। অযৌক্তিক কথাবার্তা বলাটা সহজ, কিন্তু সেটা বাস্তবে নয়। মরে যাওয়ার পরে একটা মানুষ কি করে ফিরে এসে তার স্ত্রীকে দেখা দেবে? হ্যাঁ, তাহলে এই ঘটনার কারণ কি হতে পারে খুড়ো? আপনার যুক্তি যদি মেনে নিই। সঠিক কারণ আমিও বলতে অপারগ। ডাক্তারি শাস্ত্রেই কত রকম জটিল মানসিক রোগ আছে, এটাও তার একটা। যতীন এতক্ষণ চুপ করে ওদের কথা শুনছিল। একটা ব্যাপার যতীন লক্ষ্য করেছে আগেও। যতদিন সে এই আড্ডাখানার সদস্য হয়েছে, কোনো একটা ঘটনা নিয়ে বিনোদ ডাক্তার আর নরেনের মধ্যে একটু হলেও কথা কাটাকাটি চলেই থাকে। ওই যেটা হয় আর কি, দলের একজন থাকে যে সব কিছুর কার্যকারণ ব্যাখ্যা করতে ওস্তাদ, আর একজন থাকে যে সামনের লোকের সব বিষয়ে এই জ্ঞান প্রদানটা ঠিক মেনে নিতে পারে না। এটাও ঠিক সেরকম। যতীন এদের মাঝে খুব কম কথাই বলে। কী বা বলবে সে? বয়স কম, উপরন্তু সে গ্রামের লোক না,
বাইরে থেকে এসেছে কাজ করতে। যদিও গায়ের লোক তাকে খুব কম সময় আপন করে নিয়েছে। আবার বৃদ্ধ বনিতা যতীন মাস্টার বলতে অজ্ঞান। বিনোদ ডাক্তারের কথার প্রত্যুত্তরে নরেন আর কিছু বলে না। একটা কিরকম অপার্থিব নিস্তব্ধতা যেন চুপ করে এসে পড়ল হরেনের এক চিলতে চায়ের দোকানটিতে। কেবল মাটিতে গুটিসুটি মেরে শুয়ে আছে কুকুরটা, এবং কুই কুই করে ডেকে উঠে কুতকুত করে চোখ সবার দিকে একবার তাকিয়ে নিল। বিনোদ ডাক্তার এক চুমুকে বাটির চাটা শেষ করে মাটির খুঁড়িটা অন্ধকারে ছুড়ে দিয়ে বলল, না চলো বাবারা, এবার যাওয়া যাক। ঠান্ডা পড়েছে, রাত হয়েছে। দেখো কে আবার মতি ঘোষের বউয়ের মতো কেউ ভূত দেখো কি না। ডাক্তারের শেষ হাসিটা যে ব্যাঙ্গের সাথে ছুড়ে দিয়ে গেল এই আড্ডার মাঝে, সেটা আর বলে দিতে হয় না। যতীন এক দৃষ্টে তাকিয়ে রইল অন্ধকারে মিশে যাওয়া বিনোদ ডাক্তারের দিকে। নরেন এবার মুখটা যতীনের সামনে নামিয়ে বলল, যাই বলো মাস্টার, ওই খুড়ো বয়সে বড় হতে পারে, কিন্তু ওনার সব কথা আমি বাপু মানতে পারি না। ওই বইয়ের পাতার শিক্ষাটাই সব নয়, এর বাইরেও অনেক কিছু আছে যা মানুষ জানে না। যতীন ঘুরে তাকায় রাস্তার ওপাশে ঘন অন্ধকারের দিকে। সাদা সুতোর মতো কুয়াশার রেখা একটু একটু করে ছেয়ে যাচ্ছে সেই অন্ধকারের সমুদ্রের মাঝে। আড্ডার আগুনে ছাই ফেলে দেওয়া হয়। কুকুরটাও কোথায় ডাকতে ডাকতে অন্ধকারে মিলিয়ে গেল। বাকিরা যে যার বাড়ির পথ ধরল। হরেন দোকানের ঝাঁপ বন্ধ করে বাড়ির ভেতরে ঢুকে গেল। বাড়ির কাছাকাছি আসতেই হঠাৎ থমকে দাঁড়ালো নরেন। ধীরেন ঘুরে বলল, কি রে, কি হলো? নরেন তাকিয়ে তাদের বাড়ির পাশের বাঁশ বাগানটার দিকে। টর্চটা একবার ওদিকে ফেলল। মোটা বাঁশের গায়ে লেগে হারিয়ে গেল সেই টর্চের আলো। কিছুই দেখা গেল না। কিছু না, চল। বলেই বাড়ির পথে হাঁটা দিল নরেন। রাতে খেয়ে বিছানায় শুয়েও ঠিক ঘুম আসতে চাইল না তার। এত রাতে ওই বাঁশবনে সে যেটা দেখেছে, এতটা ভুল। গ্রামের খগেন মিত্তিরের ছেলে নদীর চাঁদ আজ থেকে প্রায় মাসখানেক আগে নিখোঁজ। কোথায় গিয়েছে কেউ জানে না। সুস্থ সবল ছেলে রাতারাতি কিরকম ভোজবাজির মতো উবে গিয়েছে। তাকেই কি রাতের অন্ধকারে দেখল নরেন? নরেন ভূত প্রেত বিশ্বাস করলেও মনে ভয় খুব একটা নেই। গায়ে জোরও আছে, জোয়ান ছেলে। দুষ্ট লোকের পাল্লায় পড়লে মোকাবিলাও করতে পারবে। নরেনকে টানছে ওই বাঁশবন। কিছুক্ষণ বিছানার এপাশ ওপাশ করে উঠে পড়ল সে। টর্চ নিয়ে বাইরে বেরিয়ে এলো সে। গাঢ় কালো অন্ধকারটা যেন আরো ভয়ানক করে তুলেছে বাঁশবনের পরিবেশটাকে। সেই সাথে ছুরির ফলার মতো ঠান্ডা স্রোত যেন কেটে দিয়ে যাচ্ছে গায়ের চাদর ভেদ করে। বাঁশবনের এদিক ওদিক টর্চ ঘুরিয়ে ভালো করে দেখল নরেন। কই, কেউ তো কোথাও নেই। নিরাশ হয়ে আবার মোটা একটা বাঁশের গায়ে হাত রাখতেই চমকে উঠল। কে? একটা ঠান্ডা হাত এসে চেপে ধরল নরেনের হাত। নরেন ঘুরে তাকায়। একটা ৮-১০ বছরের ছেলে। মুখটাও তার চেনা। নদের? গলার স্বরটা কেঁপে উঠল নরেনের। নদের চাঁদ যে হারিয়ে গিয়েছিল বেমালুম, সেই নদের চাঁদ আজ দাঁড়িয়ে আছে নরেনের সামনে। তার মানে ভুল কিছু দেখেনি নরেন। কিন্তু এ কি? নদের চাঁদের মুখ, শরীর সব ফ্যাকাশে, কিরকম যেন শুকিয়ে আছে। নরেন খেয়াল করল নদের চাঁদের চোখের মণি দুটো নেই। সাদা ফ্যাকাশে, অনেকটা জলে মরে পচে ভেসে ওঠা মাছের মতো। ঠোঁটের কষ বেয়ে উকি দিচ্ছে সাদা ছুরির মতো ফলা দাঁত। ফ্যাসফ্যাসে গলায় হেসে ওঠে নদের চাঁদ। কোনো বাচ্চা ছেলের হাসি যে এতটা বিভৎস হতে পারে তা না শুনলে বিশ্বাস করা কঠিন। নরেন খেয়াল করল নদের চাঁদের হাতের পাঞ্জা তার হাতে চেপে বসেছে। সে নিজেকে ছাড়াবার চেষ্টা করলো, কিন্তু পারল না। দানবের মতো জোর এই বাচ্চাটার গায়ে। নদের চাঁদের ধারালো দাঁত এবার মুখের বাইরে বেরিয়ে এলো অনেকটা। নরেন ক্রমশ বুঝতে পারে যার পাল্লায় সে পড়েছে সে কোনো মানুষ নয়।
চিৎকারটা করতে যাবে নরেন, কিন্তু তার আগেই নদের চাঁদ নিজের শরীরটা শূন্যে উঠিয়ে লাফিয়ে পড়ে নরেনের উপরে। পিছনে থাকা একটা ডাঙা ভাঙা সূচলো বাঁশের উপর সচরে পড়তেই মুহূর্তেই এফার ওফার হয়ে যায় নরেনের শরীরটা। তির করে কাঁপতে কাঁপতে থেমে আসে তার পা দুটো। গলায় আর বুকের রক্ত চেটে নেয় নদের চাঁদ। অন্ধকারে পরিত্যক্ত বাঁশবনের ভেতরে বেমালুম লাশ হয়ে যায় একটা জলজ্যান্ত মানুষ। তার টেরও পেল না ভাটপাড়া গ্রামের মানুষজন। যতীনের ঘুমটা ভাঙল হরেনের চিলচিৎকারে। ধর্মর করে উঠে বসে সে বাইরে বেরিয়ে এলো। মাস্টার গো, ও মাস্টার, মাস্টার সর্বনাশ হয়ে গেছে। হরেন যতীনের ঘরের বারান্দায় বসে হাত পা ছড়িয়ে বাচ্চা ছেলেদের মতো কাঁদতে থাকে। যতীন কি হলো বুঝতে না পেরে বলে, আরে হরেন দাদা, কি 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 হলো? সর্বনাশ হয়ে গেছে গো মাস্টার, আমাদের নরেন আর নাই। গলা আটকে আসে হরেনের। যতীন যেন আকাশ থেকে পড়ল। সকাল সকাল এসব কি শুনছে সে? হরেনকে নিয়ে রুদ্ধশ্বাসে দৌড় দিল নরেনদের বাড়ির দিকে। নরেনদের বাড়ির সামনের বাঁশবাগানটায় লোকজনের ভিড়। সমবেত স্বরে কান্না আর চিৎকার ভেসে আসছে। ভিড় ঠেলে সামনে গিয়ে দাঁড়াতেই থমকে দাঁড়ালো যতীন। মুহূর্তে সারা শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সামনে বাঁশের ডগায় এফর ওফর হয়ে পড়ে থাকা নরেনের দেহটা। চোখে মুখে বিভীষিকা। এমন অবস্থা তার কিভাবে হলো কেউ কোনো উত্তর দিতে পারে না। আত্মহত্যা তো নয়, তবে কি খুন? দাদা ধীরেন একপাশে পাথরের মূর্তির মতো বসে। তীব্র ও আকস্মিক শোক, দুঃখ, বেদনা তাকে একরকম প্রতিক্রিয়াহীন করে দিয়েছে। যতীনের মাথার ভেতরটা খানিকক্ষণ কাজ করছিল না। একটা বাঁশের গায়ে হাত রেখে একটু থিতু হলো সে। বিনোদ ডাক্তার গম্ভীরভাবে বলল, মৃত্যুর কারণ তো স্পষ্ট, কিন্তু কেন এরকম হলো? আমার ধারণা কাল রাতে তোমাদের বাড়িতে চোর ঢুকে দিলেন। বেচারা নরেন তাকে হয়তো এখানে ধরেও ফেলে, পরে ধস্তাধস্তিতে। যতীন আবার ভ্রু কুঁচকে তাকালো ডাক্তারের দিকে। বিনোদ ডাক্তারের যুক্তি নেহাত ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু চোর ধরলে নরেন্দা চেঁচিয়ে লোক না ডেকে এরকম আগ বাড়িয়ে মারামারি করতে গিয়ে নিজের প্রাণ খোয়াবে? বিনোদ ডাক্তার যেন তার মনের কথাটা পড়ে ফেলেই তার দিকে চেয়ে বলল, সাহস ভালো, দুঃসাহস ভালো না। তোমরা তাড়াতাড়ি দেহ সৎকারের ব্যবস্থা করো। আর ধীরেন, তুমি শক্ত হও। যেটা হয়ে গেছে হয়ে গেছে। ভবিষ্যতে যেন এই দুর্ঘটনা আর না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। বিনোদ ডাক্তারকে যে গোটা ভাটাপাড়া গ্রাম যথেষ্ট মান্যি করে, যা যতীন আগেও দেখেছে। ডাক্তারের এক কথায় ছেলেরা কোমর বেঁধে নেমে পড়ল সৎকারের কাজে। তবে একটা জিনিস লক্ষ্য করল যতীন। নরেনের ঘাড়ের সামনের দিকে উপর নিচে পরপর দুটো লালচে কালো দাগ, ঠিক যেন কিছু একটা ফুটিয়ে দেওয়া হয়েছে। দাঁত? শব্দটা আপনা হতেই বেরিয়ে এলো যতীনের মুখ দিয়ে। হরেনের দোকানের আড্ডার পরিবেশ এখন শান্ত ও স্থির। আজ 5 দিন হয়ে গেল নরেনের মৃত্যু হয়েছে। ঠিকঠাক কোনো সুরাহা হয়নি তার। তবু অনেকেই ডাক্তারের মতবাদকেই সত্যি মেনে নিয়ে চুপ হয়ে গেছে। কিন্তু আমি মানতে পারছি না। তোমার কি মনে হয় ধীরেন, তোমার ভাইয়ের এরকম পরিণতির জন্য কে দায়ী থাকবে? ভাইয়ের চোখে মুখে যে ভয়টা আমি দেখেছি, সেটা আশা করি আরও অনেকে দেখেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, চোর দেখলে মানুষ এমন ভয় পায় না কো। এ নিশ্চয়ই তেনাদের কাজ। কি? হেসে উঠলেন বিনোদ ডাক্তার। তোমরা সব পারো বটে বাবু। দেখো, এভাবে অযৌক্তিক কথাবার্তা মনে পুষে রাখলে কাজের কাজ কিছুই হবে না, হাত গুটিয়ে বসে থাকা ছাড়া। যুক্তি বুদ্ধি দিয়ে ভাবো, তাহলেই দোষীকে ধরা যাবে। আমার কেন জানি না মনে হচ্ছে ওই চোর আবারও আসতে পারে। তোমরা সব সাবধানে থেকো। সবাই হা করে তাকিয়ে রইল বিনোদ ডাক্তারের দিকে।
ডাক্তার চা শেষ করে বলল, এই যে মদন, তোমার গরুগুলো সামলে, কিন্তু তুমি জানো ওই নধর গায়ে দুটোর উপর ও পাড়ার কত লোকের নজর রয়েছে। মদন উপরে নিচে ঘাড় নাড়ে। ডাক্তার উঠে দাঁড়ালেন, চাদরের ভেতর থেকে হাতটা বের করে হাত ঘড়িটার দিকে তাকিয়ে বললেন, না, যাই এবার, ঠান্ডা লাগছে বড়। দেখি আমার ঘর ঠিকঠাক আছে নাকি। পাশ ফিরে শোয়ে মদন। বিনোদ ডাক্তারের কথাটা তাকে সত্যিই ভাবিয়ে তুলল। তার গায়ে দুটোর উপরে লোকের নজর নেই সেটা কিন্তু বলা ভুল। অমল দুধেলা গরু আশেপাশের 10-5টা গ্রামে আর একটা থাকা মুশকিল। আর স্থির থাকতে পারে না মদন। বিছানায় উঠে বসে। পাশে স্ত্রী ঘুমাচ্ছে। গায়ে চাদর দিয়ে হ্যারিকে নিয়ে গুটি গুটি পায়ে বেরিয়ে আসে মদন। গোয়াল ঘরটা বাড়ির পিছনের দিকে। গরুগুলো বসে ঢুলছে। হ্যারিকেনের আলোয় তাদের দেখেই নিশ্চিন্ত হয় মদন। হঠাৎ একটা ধর্মর শব্দ। মদন চমকে উঠে ঘুরে তাকায় গোয়াল ঘরের উল্টো দিকের দেওয়ালে, যেদিকে খড় বিচুলি ঢাই করে রাখা আছে। কেউ একটা অতি সন্তর্পণে দেওয়াল ডিঙোতে গিয়ে শব্দটা হয়েছে, কিন্তু সেটা কে তা মদন হ্যারিকেনের আলোয় স্পষ্ট হয়েছে। মদন ছুটে যায় সেদিকে। সে কি যাকে দেখলো ঠিক দেখলো? এই যে খগেনদার ছেলে নদের, যে মাসখানেক আগেই নিখোঁজ হয়েছে, সেই নদের চাঁদ। তাহলে কি সে বেঁচে আছে? এখানেই আছে? কৌতূহল আর উত্তেজনায় বুককে ঠিপ ঠিপ করছে মদনের। হ্যারিকেনের জোর বাড়িয়ে সে দেওয়ালের ওপরটা দেখতে যায়, যদি ছেলেটাকে পাওয়া যায়। এদিক ওদিক তাকিয়েও কাউকেই দেখতে পায় না মদন। কাঁপা কাঁপা গলায় একবার কেবল বলে ওঠে, নরেন চাঁদ। হঠাৎ গোয়ালের চালার উপরে দুটো হাত এসে চেপে ধরে মদনের জোয়ার। আচমকা এরকম একটা আক্রমণ আশা করেনি মদন। তার হাত থেকে ছিটকে পড়ে গেল হ্যারিকেন। হাত দুটো চোয়াল ধরে মদনের অর্ধেক শরীরটা বের করে এনেছে দেওয়ালের ওপারে। মদন নিজেকে ছাড়াবার চেষ্টা করে, কিন্তু পারে না। আস্তে আস্তে একটা বাচ্চা ছেলের মুখ উল্টো হয়ে নেমে আসে তার মুখের সামনে। সেই মুখ মদনের চেনা। কেবল দুই চোখ মরা মাছের মতো ঘোলাটে। ও চোখের মনি নেই, রয়েছে মৃত্যুর অতুল গহ্বর। ধারালো দাঁতে লেগে থাকা পৈশাচিক ফ্যাসফ্যাসে এক হাসি। নরেন চাঁদ। কাল বিলম্ব না করে নদের চাঁদের ধারালো দুই গজদাঁত নেমে আসে মদনের গলাকে লক্ষ্য করে, আর ভেদ করে দেয় তার কণ্ঠনালী। ফিনকি দিয়ে চলকে পড়ে একটু রক্ত। লকলকে জিভ দিয়ে চেটে নেয় নদের চাঁদ। কিন্তু মদন কিছুটা সাহস করতে পেরেছিল সেই মুহূর্তে। সে একবার প্রাণপণে আর্তনাদ করে ওঠে। ভাগ্যক্রমে সেই চিৎকার তার বাড়ির লোকের কানে পৌঁছায়। বাড়িতে আলো চলে ওঠে। ঘরের লোক হুড়মুড়িয়ে বাইরে বেরিয়ে আসে। নদের চাঁদ ফাঁক বুঝে মদনের শরীরটা দেওয়ালে ছুঁড়ে ফেলে রেখে অদৃশ্য হয়ে যায় অন্ধকারে। মেঝেতে পড়ে ছটফট করতে থাকে মদন। রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। গরুগুলো তখন গোয়ালের ভেতর প্রবল ডাকাডাকি শুরু করেছে। মদনকে ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়, তবে শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই প্রবল রক্তক্ষরণে মারা যায় মদন। দিনের আলো ফুটতেই গ্রাম শুদ্ধ লোক এসে জড়ো হয় মদনের ভিটেতে। আরও একটা মৃত্যু, আরও একটা বিভীষিকা। মদনের ঘরের একপাশে চুপ করে দাঁড়িয়েছিল যতীন। বিষণ্ণ মুখে ভেতর থেকে বেরিয়ে এলো বিনোদ ডাক্তার। যতীনকে দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গিয়ে বললে, বুঝলে মাস্টার, লোভ যে মানুষকে দিয়ে কত হীন কাজ করায়। লোভ? কিসের লোভ? ওই গরুগুলো, মদনের গরুগুলোর ওপর যে অনেকের দৃষ্টি আছে তা মদন নিজেও বুঝতে পারত। আমিও তো আগের দিন ওকে বললাম, কিন্তু কি কাকতালীয় দেখো, সেটা যে এইরকম এতটা তাড়াতাড়ি ঘটে যাবে। হয় গরু চুরি হতো, আর না হয় চোর ধরা পড়তো, কিন্তু একটা জলজ্যান্ত মানুষ এভাবে মরে গেল, এটার কি ব্যাখ্যা হয় ডাক্তার খুড়ো? বিনোদ ডাক্তার খানিকক্ষণ স্থিরভাবে যতীনের চোখের দিকে তাকিয়ে বললেন, অপরাধী যে সশস্ত্র ছিল তার তো প্রমাণ পাচ্ছই। আত্মরক্ষার জন্য যে সে আঘাত করবে তা স্বাভাবিক,
এটা শুধু তোমাদের শহরের বড় ডাকাতি বা বায়োস্কোপের ছবির মধ্যেই হয় এমনটা ভেবো না। এই গায়ের লোকেও অনেক কিছু করতে পারে। যতীন আর কিছু বলল না। মানুষকে সত্যি বিশ্বাস নেই। কে যে কোন দিক থেকে কতদূর অবধি যেতে পারে তা আর কেউ জানে না। মদন গোয়ালার দেহটা বাইরে এনে রাখা হলো। তার ছোট ছেলে মুখাগ্নি করবে। মৃতদেহটার দিকে তাকাতেই বুকের ভেতরটা কেমন যেন করে উঠল যতীনের। এই মানুষটার সাথে আগের দিন রাতে বসে কত কথা বলল যতীন, আর আজ তারই শেষকৃত্যে দাঁড়িয়ে সে। এমন সময় হঠাৎ মদনের গলার কাছে চোখ পড়ল যতীনের। সেই দুটো দাঁতের দাগ, যেরকমটা সে দেখেছিল নরেনের ঘাড়েও। ঠিক যেন দুটো দাঁত কেউ ফুটিয়ে দিয়েছে গলার ভেতরে। মনটা খচখচ করতে লাগলো যতীনের। শিকার আলাদা হলেও কি শিকারই এক? কি ভাবছো মাস্টার? যতীন এক মনে একটা পাটকাঠি ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। ধীরেনের কথার উত্তরে বলল, নদীর চাঁদ? কিন্তু অতটুকু একটা বাচ্চা ছেলে কিভাবে? মাস্টার, আমি একবারও বলছি না যে সব কটা মৃত্যুর পেছনে নদের চাঁদই দায়ী। আমি শুধু বলছি ওরা দুজনেই নদের চাঁদকে দেখেছে। নরেন সেদিন রাতেই আমায় বলেছিল, আমার ভুল যে আমি সে কথা পাত্তা দিইনি। পরে যখন মদনের বউয়ের মুখেও শুনলাম মারা যাওয়ার আগে কেবল এই নামটাই বলতে পেরেছিল মদন, তখন আর সন্দেহ কি। তার মানে নরেন আর মদনদা দুজনেই নদের চাঁদকে দেখেছে? যে ছেলেটা 1 মাস আগে নিখোঁজ হয়ে গেল? নিখোঁজ কি মাস্টার, পুরো কপ্পুরের মতো উবে গিয়েছিল জলজান্ত ছেলেটা। মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, যে ছেলেটার শরীর খারাপ হওয়াতে বিনোদ ডাক্তার কি সব জটিল মানসিক রোগের কথা বলে বিধান দিয়েছিল শহরে নিয়ে গিয়ে দেখাবার জন্য। তারপরেই তো ছেলে বেমালুম গায়েব। ডাক্তার খুড়ো যতই বলুন না কেন, উনার এই চৌর্য বৃত্তির যুক্তিটাকে না আমি ঠিক মানতে পারছি না। দুটো মৃত্যু অস্বাভাবিক, বড়ই অস্বাভাবিক। আর ওই দুটো দাঁতের দাগ, ওটা কিসের? তাও আবার দুজনের শরীরেই। দাঁতের দাগ? সে কি করে হবে? না মানে ব্যাপারটা কিরকম আশ্চর্য নয়? তুমি কি বলো হরেন? তা খুড়ো, দাগ তো আমিও কিছুই দেখিনি। মাস্টার, তুমি অনেকটা আকাশকুসুম কিছু ভেবে ফেলছো। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। হ্যাঁ, এটা ঠিক, আমাদের এখন উচিত সাবধানে থাকা। তোমাদের সবাইকে বলছি হরেন, ধীরেন, সাবধানে থেকো। আর মাস্টার, তুমি আবার রাতে একা থাকো, তোমায় নিয়েই চিন্তাটা হয়। না না খুড়ো, আপনি ভাববেন না। আমি সচরাচর রাতে ওরকম বাইরে বের হই না। তোমাকে আসতে হবে না, চোর নিজেই তোমার ঘরে ঢুকে যাবে। একটা তীর্যক হাসি বিনোদ ডাক্তারের মুখে। যতীনের ঠিক ভালো লাগলো না। সেটা বুঝেই ডাক্তার উঠে দাঁড়িয়ে যতীনের পিঠে হাত রেখে বললেন, মজা করছিলাম, ভয় পেও না। না, সব চলো এবার, আমিও চলি। বেশি রাত অবধি বাইরে থাকা ঠিক না। বাড়ির পথে হাঁটতে হাঁটতে হঠাৎ যতীন ধীরেনকে বলে বসল, আজকে রাতটা আমার সাথে থাকতে পারবে ধীরেনদা? কেন বলো তো মাস্টার, কিছু সমস্যা? একটা কথা আছে, রাতে বলবো কোন ঘরে, এখানে নয়। বেশ, তুমি এখন ঘরে যাও, আমি খেয়ে আসছি রাতে। হঠাৎ যতীনের মনে হলো একটা আবছা মুখ যেন থেকে থেকেই তার সামনে আসছে। মানুষের মুখ, কিন্তু যেন মানুষ না, কিরকম যেন আদিম প্রস্তর যুগের গুহা থেকে বেরিয়ে আসা এক মানবাকার মূর্তি। অন্ধকারে সে মুখ দেখলে ভয় হয়। ধীরে ধীরে তা পরিষ্কার হচ্ছে যতীনের সামনে। নাক, চোখ, ঠোঁট যতীন এতক্ষণে চিনতে পারে। নদের চাঁদ? মাস্টার মশাই, রক্ত খাওয়াবে মাস্টার মশাই? রক্ত? তার বিকৃত হাসি যেন বুক কাঁপিয়ে তোলে। সাদা ঘোলাটে মাছের মতো চোখ দুটো আর সাপদের ন্যায় ধারালো দুটো সদন্ত। দুটো লিকলিকের রক্তাক্ত হাত এগিয়ে আসে যতীনের গলাকে লক্ষ্য করে। মাস্টার মশাই, ও মাস্টার মশাই। না 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 না। ছটফট করতে থাকে যতীন।
যেন সে শত চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছে না। ও মাস্টার, মাস্টার! এ কি? এ তো ধীরেনের গলা। ধীরেন্দা, ধীরেন্দা, ধীরেন্দা! বলেই লাফিয়ে ওঠে যতীন। হাঁপাতে থাকে সে। এতক্ষণ কি তবে স্বপ্ন দেখছিল যতীন? উফ, কি ভয়ানক স্বপ্ন, কি ভয়ানক মুখ! এ কি সেই ছোট্ট নদের চাঁদ? ঘরে এসে বিছানায় শুয়ে কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই তার। উঠে গিয়ে দরজা খুলে দেয় সে। বাইরে দাঁড়িয়ে ধীরেন। খাটের উপর বসে চাদরটা মাথার উপর থেকে সরিয়ে ধীরেন বলল, আচ্ছা, এবার বলো তো মাস্টার, কি বলবে বলছিলে? আজকে আমাদের তিনজনের মধ্যে কারো একজনের জীবন বিপন্ন। আমাদের তিনজন? তার মানে? মানে আমি, তুমি আর হরেন দাদা। ঠিক বুঝতে পারলাম না মাস্টার, একটু খোলসা করে বলো তো। যতীনের গলা শুকিয়ে আসছিল। ঢকঢক করে গলায় জল ঢেলে সে বলল, দেখো ধীরেন্দা, যতটুকু বলছি কেবল আমার সন্দেহ আর কিছু পর্যবেক্ষণের উপর ভরসা করেই বলছি। আমার কেন জানি না মনে হয় বিনোদ ডাক্তার এই দুটো খুনের ব্যাপারেই কিছু না কিছু জানেন। হ্যাঁ, আমি খুন বলছি কারণ আমার ধারণা ওটা খুনই এবং পরিকল্পিত খুন। মাস্টার, তুমি কি কোনোভাবে বিনোদ ডাক্তারকে? না ধীরেন্দা, ডাক্তার খুড়ো আমার গুরুজন, তাকে আমি দোষারোপ করছি না, কিন্তু তার কিছু কিছু কাজ আমাকে বড্ড ভাবিয়ে তুলেছে। ভেবে দেখো, যেদিন নরেনের মৃত্যু হয় সেদিন সন্ধ্যায় তার সাথে ডাক্তার খুড়োর কথা কাটাকাটি হয়েছিল। হয়তো খুব জোর কিছু হয়নি, তবে মতবিরোধ হয়েছিল। যেদিন মদন ঘোষের লাশ পড়ল সেদিন সন্ধ্যায় ডাক্তার বেছে বেছে মদনকেই সাবধান থাকতে বললেন যাতে তার গরু চুরি না যায়। আর তুমি যদি মনে করতে পারো, এই দুদিনই কিন্তু ডাক্তার আড্ডা ছেড়ে আগে বেরিয়ে গেছে, যেটা কিন্তু অন্যদিন হয় না। ডাক্তার খুড়ো সাধারণত টর্চ আনতে ভুলে যান বলে আমাদের সাথেই বাড়ি যান। তাহলে বিশেষ করে ওই দুদিনই কেন? আর ওই চোরের যুক্তি, সেটাও ডাক্তার খুড়ো কিন্তু নিজেই দিয়েছেন। নদের চাঁদকেও শেষ দেখেছিলেন ডাক্তার খুড়োই। দেখো, ঘটনাগুলো কিন্তু নিতান্ত একদম সাধারণ, তবু আমার মনটা না মানে কিরকম একটা খোঁজখোঁজ করছে। আর আজকেও খুড়ো সবার আগেই আড্ডা থেকে বেরিয়ে গেছেন, অতএব। ধীরেন্দা, সাবধানে থেকো, হয় তুমি নয়তো হরেন্দা। চাদরটা মাথার উপর দিয়ে ভালো করে জড়িয়ে নিয়ে যতীন বলল, চলো তো হরেন্দার বাড়ির কাছে, আমি নিশ্চিত আজ কিছু একটা ঘটবেই। দরজায় কড়া নাড়ার শব্দটা শুনে ঘুম ভেঙে গেল হরেনের। এত রাতে আবার কি এলো? হরেনের বউয়ের শরীরটা একটু খারাপ হওয়াতে সে বাপের বাড়ি গিয়েছে। তাই হরেন এখন একাই গোটা বাড়িতে। বাড়ির এক পাশেই দেওয়াল লাগোয়া চায়ের দোকান। হরেন ঘুম চড়ানোর চোখে বেরিয়ে এলো। কে বাইরে? কে? কোনো জবাব আসে না, কেবল কড়া নাড়ার শব্দ আসে প্রত্যুত্তরে। হরেন বিরক্ত হয়ে দরজা খুলতে যায়। ভাটপাড়া গ্রামের শীতার্ত রাত, এর আগেও সাক্ষী হয়েছে দুটো নৃশংস খুনের। এই অবস্থায় এত রাতে একা বের হওয়ায় মানেই মৃত্যুকে ডেকে আনা। বিনোদ ডাক্তারের সাবধান বাণীটা ভুলে যায় হরে। দরজা খুলে বাইরে আসে, কিন্তু ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। বাইরে বয়ে চলা ঠান্ডা হাওয়া ছুঁয়ে যায় হরেনকে, কিন্তু হরেন সেসব অনুভূতির বাইরে। সে এখন ঠুলো ঠুলো চোখে বলে, কে রে বাবা, ঘুমের সময় পাগল নাকি যত সব? বাড়ির ভেতরে আবার ঢুকতে যাবে, হঠাৎ সামনে দৃশ্য দেখে তার ঘুম কোথায় যেন উড়ে গেল। দুটো ঘোলাটে চোখ আর একটা রক্তাক্ত মুখ। ওই চোখে মনি নেই, প্রাণ নেই। হরেনের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। এটা কাকে দেখছে সে? নদীর চাঁদ! নদের চাঁদ ঝাঁপিয়ে পড়ল হরেনের গলাকে লক্ষ্য করে। আর তার সাথে সাথেই যে অপ্রত্যাশিত কাণ্ডটা ঘটল, সেটা বোধহয় নদের চাঁদ বা হরেন কেউই আশা করেনি। হরেন দাদা! হরেন দাদা! চিৎকার করে কোথা থেকে লাঠি আর টর্চ হাতে ছুটে এলো যতীন আর ধীরেন। মুহূর্তের মধ্যেই রাতের শান্ত পরিবেশ একটা শোরগোলে তৈরি হলো। শিকার হাতের বাইরে বেরিয়ে গেছে দেখে নিজেকে সরিয়ে নিল নদের চাঁদ।
ধীরেন্দা, তুমি দাদাকে ধরো, আমি একে দেখছি। যতীন এক হাতে লাঠি আর অন্য হাতে টর্চ নিয়ে ঝোপঝাড় ভেঙে দৌড় লাগালো নদের চাঁদকে লক্ষ্য করে। ওই রক্তক্ষেকো প্রেত যেন হাওয়ার গতিতে ছুটছে। তবু যতীন দমবার পাত্র নয়, তাকে জানতেই হবে এই বিভীষিকার উৎস কোথা থেকে। রাতের বিভীষিকাকে খান খান করে ছুটে চলছে যতীন। নদের চাঁদে প্রেত ধীরে ধীরে ঢুকে গেল বিনোদ ডাক্তারের বাড়ির ভিতরে। গলা শুকিয়ে আসে যতীনে। তাহলে কি শেষ যেরকমটা আন্দাজ করেছিল, আসল সত্যিটা তার থেকেও ভয়ানক কিছু? যতীন আস্তে আস্তে হাতের টর্চ নিভিয়ে বাড়ির কাছে যায়। ডাক্তারের বাড়িটা একই গ্রামের প্রান্তে। এখানে খুন হয়ে গেল গ্রামের লোক সহজে টের পাবে না। যতীন সামনের দিকে বদ্ধ দরজাটার পাশে গিয়ে চুপটি করে দাঁড়ায়, চেষ্টা করে ভেতরের শব্দটা শোনার। ভেতরের শব্দ বড়ই অপ্রীতিকর, যেন রূঢ় গলায় কেউ অনর্গল মন্ত্রের মতো কিছু একটা পাঠ করে যাচ্ছে। এমন ঠান্ডা রাতেও চোখ মুখ ঘামতে থাকে যতীনের। ভেতরে ভেতরে উত্তেজনায় টকবক করতে থাকে সে। ভেতরের দৃশ্য একবার হলেও তাকে দেখতেই হবে। ভাগ্য তার সহায় হলো। এদিক ওদিক তাকিয়ে কাঠের দরজার মধ্যে একটা ছোট্ট ফুটো পেয়ে গেল সে। একটু নিচের দিকে উবু হয়ে ঝুঁকে সেখানে চোখ রাখে সে। ভেতরের দৃশ্য বড়ই মায়াবী, বড়ই আলাদা এই দৈনিক শস্য শ্যামলা পৃথিবীর থেকে। গোটা ঘরটায় ধোঁয়ায় ভর্তি। ধোঁয়াটা আস্তে আস্তে কেটে যেতেই লালচে আভায় ভরে ওঠা ঘরটা ধরা দিল যতীনের চোখে। কিন্তু এ কি? এসব কি দেখছে সে? ঘরের মাঝামাঝি জ্বলতে থাকা একটা অগ্নিকুণ্ড, তার চারপাশে কালো কাঠকয়লা আঁকিবুকি কিসব উদ্ভট এবং ভয়ানক চিহ্ন আঁকা। অগ্নিকুণ্ডের একপাশে কালো লিকলিকে কি একটা জিনিস হেঁটে চড়ে বেড়াচ্ছে, যেন সামনে বসে থাকা কাউকে সে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। লিকলিকে চেহারাটাকে চিনতে পারে যতীন। ঘোলাটে মণিহীন চোখ, ধারালো দুই সদন্ত, এ তো নদের চাঁদ। তার চেহারার এই কি ভয়ানক রূপ! তবে কি সে আর মানুষ নেই? তবে সে মাথা ঝুঁকিয়েছে কার সামনে? ভালো করে দেখার চেষ্টা করে যতীন। নদের চাঁদের ঠিক উল্টো দিকে টাক মাথায় একজন বসে, পরনে রক্তাম্বর। এ তো বিনোদ ডাক্তার। ডাক্তারের চোখ বোঝা, আগুনের দিকে হাত রেখে বিড়বিড় করে কিসব যেন বলে চলেছে দুর্বোধ্য ভাষায়। হঠাৎ থেমে যায় মন্ত্রপাঠ। যতীন এবার স্পষ্ট শুনতে পায় ডাক্তারের গলা। রক্ত চাই, রক্ত, রক্তেই প্রাণ, রক্তেই প্রতিশোধ। আর এর মাঝে যে আসবে তাদের শেষ করে দিবি, শেষ করে দিবি। এই ভাটপাড়া আমি শ্মশান করে দেব, শ্মশান। লোকটা ধর্মর করে ওঠে যতীনের। এই কি সকলে শ্রদ্ধেয় ডাক্তার খুড়ো, যিনি কিনা আসলে সবকিছু দুষ্কর্মের হোতা? এই নদীর চাঁদকে ব্যবহার করে তিনি কিনা? হঠাৎ ভেতরের দৃশ্য কিরকম যেন আবছা হয়ে আসে, আর কিছু স্পষ্ট দেখতে পায় না যতীন। আর তারপরেই একটা ঘোলাটে সাদা মতো কিছু এসে রুদ্ধ করে দেয় তার দৃষ্টিক্ষেত্র। ঘোলাটে জিনিসটা কিছুতেই তার সামনে থেকে সরতে চায় না। যতীন বিরক্ত হয়, ডাক্তার কি করছেন ভেতরে? হঠাৎ একটা কথা মনে পড়তেই সর্বাঙ্গে কাঁটা দিয়ে ওঠে যতীনে। এরকম ঘোলাটে সাদা সে একটা জিনিস দেখেছে, আর সেটা হলো রক্তচোষা নদের চাঁদের চোখ। তার মানে যতীন এখন তাকিয়ে নদের চাঁদের চোখের দিকে। না, বলা ভালো, নদের চাঁদ দরজার উপার থেকে একটা চোখ রেখেছে সেই দরজার ফুটোয়, আর এক দৃষ্টে তাকিয়ে আছে তারই দিকে। হঠাৎ দরজাটা ভেতর থেকে চট করে খুলে যায়, আর তাল সামলাতে পারে না যতীন। হুমড়ি খেয়ে পড়ে যায় ঘরের মেঝেতে। ভেতরের পরিবেশ চরম অস্বাস্থ্যকর। এক নিঃশ্বাসে কিরকম দম আটকে আসতে থাকে যতীনের। সে আস্তে আস্তে উঠে বসে। তার সামনে যেন সাক্ষাৎ জমের মতো দাঁড়িয়ে আছে বিনোদ ডাক্তার। গায়ে ছাই আর রক্ত মাখা। অগ্নিকুণ্ডের শিখার ঝলক যেন কিলবিল করছে ডাক্তারের দশাশয়ী শরীরকে। মাস্টার, ও মাস্টার, সাহস ভালো, দুঃসাহস ভালো না। তোমায় তো আগেও বলেছি। বিনোদ ডাক্তারের অট্ট হাসিতে গোটা ঘরটা একবার দুলে ওঠে।
ডাক্তার নিশ্চয়ই কিছু একটা টোটকা করেছে, নয়তো এতটা দুর্বল বোধ কখনোই হয়নি যতীনে। তবু সে অনেক কষ্টে মাথা তুলে বলল, ডাক্তার খুড়ো, যেটা করছেন তা ঠিক না। এভাবে এভাবে মানুষকে খুন করে কি লাভ? এই গুরুতর পাপ। এই চুপ 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 চুপ, আমাকে পাপ পুণ্য শেখাবার তুমি কে? হ্যাঁ, সারা জীবন পুণ্য করে কি তুমি ভগবান হয়ে যাবে নাকি মাস্টার? আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। ওরা আমার মাকে শেষ করেছে, আমি ওদের সব কটাকে নির্বংশ করে ছাড়বো। আর মাঝে যদি তুমি আসো, নদের চাঁদ শেষ করে ফেলে এই মূর্খ যতীন মাস্টারকে। লিকলিকে চেহারা নদের চাঁদের মাথা ততক্ষণে ঘরের ছাদে ঠেকেছে। সে মূর্তিমান পিশাচের সাথে কখনোই লড়ে পারবে না যতীন, তবু আত্মরক্ষা তাকে করতেই হবে। তার হাত থেকে লাঠিটা একপাশে ছিটকে পড়েছিল, সেটা নেওয়ার জন্য হাত বাড়াতেই হাতের উপর পা রেখে দেয় নদের চাঁদ। যন্ত্রণায় কাঁকিয়ে ওঠে যতীন মাস্টার। নদের চাঁদ এবার এক হাতে চেপে ধরে যতীনের চুলের মুঠি আর হির হির করে তাকে টানতে টানতে নিয়ে আসে অগ্নিকুণ্ডের সামনে। যতীন নিজেকে ছাড়াবার চেষ্টা করেও কোনো ফল হয় না। বিনোদ ডাক্তার এগিয়ে যায় ঘরের দরজার দিকে, সেটা বন্ধ করবার জন্য। মাস্টার, এবার যে নদের চাঁদের মতো তুমিও চিরতরে উড়ে যাবে এই ভাটপাড়া গ্রাম থেকে। আর তুমি হবে আমার দাস, আমার রক্তচোষা দাস। না ডাক্তার খুড়ো, আপনি এটা করতে পারেন না, আপনি এটা করতে পারেন না। ঈশ্বর আপনাকে। কথাটা শেষ করতে পারে না যতীন। নদের চাঁদ চেপে ধরে তার গলা। মানি না, তোমার ঈশ্বরকে মানি না। দৃশ্যটা দেখে স্তম্ভিত যতীন। বিনোদ ডাক্তারের বুকের এফার ওফার করে দিয়েছে একটা মস্ত শাবল। গলগল করে রক্তধারা গড়িয়ে পড়ছে মেঝেতে। বাকশূন্য হয়ে যায় যতীন। ঘটনাক্রম যে এতটা নাটকীয় মন নেবে তা কে ভেবেছিল? ধীরে ধীরে ঘরে প্রবেশ করে ধীরেন। তার চোখ মুখ রক্তবর্ণ, হাতে ধরা একটা বড় কাটারে। পেছন থেকে ডাক্তারের বুকে শাবল মারার এই দুঃসাহসী কাজটা সেই করেছে। রাগে ডাক্তারের চুলের মুঠি ধরে ধীরেন। যাও ডাক্তার, এবার নরকে গিয়ে নিজের ক্ষমতা জাহির করো। অনেক পাপ পুণ্যের হিসেব দিয়েছো তুমি, অনেক অনেক। প্রচণ্ড আক্রোশে সে কাটারির কোপ মারতে থাকে বিনোদ ডাক্তারের গলায়। তার গলার স্বরে ভাইকে হারানো যন্ত্রণা আর প্রতিশোধ স্পৃহা সুস্পষ্ট। ধর থেকে মাথাটা আস্তে আস্তে আলাদা হতে থাকে বিনোদ ডাক্তারের। রক্তে ভেসে যায় গোটা মেঝে, রক্তে স্নান করে ওঠে ধীরেন। হঠাৎ আরও একটা বিকট চিৎকার। যতীন লক্ষ্য করে নদের চাঁদে লিকলিকের দেহটা আপনা হতেই জ্বলে ছাই হয়ে যাচ্ছে। বেচারা আগেই মরেছিল, টিকে ছিল কেবল এই মালিকের দয়া। আজ যখন এই মালিকই শেষ, দাসের কী বা অস্তিত্ব? মেঝেতে ধপ করে বসে পড়ে ধীরেন, ফেলে দেয় তার রক্তাক্ত কাটারি। ভাটপাড়া গ্রামকে সে রক্ষা করতে পেরেছে, পরিবর্তে খুইয়েছে নিজের ভাইয়ের জীবন। বিনোদ ডাক্তার কে ধীরেন্দা? কিসের প্রতিশোধনার? হরেনের চায়ের দোকানে বসে প্রশ্নটা করে যতীন। চায়ে চুমুক দিয়ে ধীরেন বলল, আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। আমার বাপ ঠাকুরদার মুখেই শোনা। বিনায়ক নামের এক বছর 10-এর ছেলে থাকতো তার মায়ের সাথে। বাবার মৃত্যুর পর মাই এর বাড়ি ওর বাড়ি কাজ করে ছেলের মুখে ভাত তুলে দিত। একদিন কি হলো জানি না, তবে জমিদার রণদা রায়ের রাগের মুখে পড়ল বিনায়কের মা। কারণ যাই হোক না কেন, জমিদারের রাগ পড়েছে মানে তাকেই গোটা গ্রাম দোষী মেনে নেয়। বিচারে মহিলাকে পুড়িয়ে মারার আদেশ দেন রণদা রায়। কী হয়েছিল, কেন হয়েছিল তা আমিও জানিনি, তবে শোনা যায় তারপর থেকে নাকি বিনায়ককে আর গ্রামে দেখা যায়নি। আমি নিশ্চিত সেই বিনায়ক আজ ফিরে এসেছিল এই গাঁয়ে বিনোদ ডাক্তার হয়ে। সেদিনের সেই রাগ যন্ত্রণা তাকে এই নোংরা মানুষ মারার খেলায় মাতিয়ে তুলেছে। আর সেই খেলার ঘটি হয়েছে বেচারা নদের চাঁদ। তাকে খুন করে নিজের রক্তচোষা দাস বানিয়ে রেখেছিল। তন্ত্র সাধনার নোংরা প্রয়োগে আজ এই পরিণতি হলো ডাক্তারের।
নোংরা আর কি মাস্টার, আপনজন গেলে যে মানুষ খুন করতে পিছপা হয় না, যেরকম আমি করলাম। যতীন এক দৃষ্টে তাকিয়ে থাকে ধীরেনের দিকে। ধীরেন মৃদু হেসে হরেনের উদ্দেশ্যে বলে, আড্ডা নতুন লোক জোগাড় কর রে। আড্ডার অর্ধেক লোক তো অকালেই অক্কা পেয়েছেন। এই এরকম করলে আড্ডা চলবে? শুনছিলেন লেখক পল্লব ঘোষের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, হরেনের চায়ের দোকানে। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি দিব্যেন্দু দাস। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন কিন্তু আমাদের ইউটিউব কমেন্ট সেকশানে। আর আপনাদের সবাইকেই জানাব অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেকের সহযোগিতায় এবং আপনাদের এত ভালোবাসায় আমরা আজ 50,000-এর সদস্য হয়ে উঠেছি। এমন করেই আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের কাজগুলোকে, আমাদের গল্পগুলোকে যদি আপনাদের ভালো লাগে, আরও অনেক মানুষের কাছে তা শেয়ার করে দিন। এতে আমাদের অনেক সুবিধা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমনভাবেই শুনতে থাকবেন আপনাদের এই চ্যানেল বঙ্গকথাকে।